ওয়েলকাম ভিউয়ার্স। মাঝখানে 2-3 দিন আমি ভিডিওতে আসতে পারিনি, তার কারণ তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে বিশাল প্রাকৃতিক দুর্যোগ গেল। প্রাকৃতিক দুর্যোগের জন্য ভিডিও আপলোড করা যাচ্ছিল না। যাই হোক, আমিও ভিডিও তৈরি করিনি। তো তোমাদের যেখানে আমি ক্লাস ছেড়ে রেখেছিলাম, ইলেকট্রোস্ট্যাটিক্স মানে স্থির তড়িতের কুলম্বের সূত্র পর্যন্ত আমাদের হয়েছিল, টর্ক পর্যন্ত হয়েছিল। আজকে আমরা পড়ব গাউসের সূত্র বা গসের সূত্র বলে অনেক সময়, আমরা গাউস বলি, কেউ কেউ গস বলে উচ্চারণ করেন, GAUSS, গসের সূত্র। সেখান থেকে কিছু সূত্রটার সাহায্য নিয়ে কিছু অ্যাপ্লিকেশনস, ঠিক আছে? তা সেটা বলার আগে তোমাদের কতগুলো জিনিস পরিষ্কার করে ফেলি আমি। গাউসেস ল অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন। প্রথমেই যেটা পরিষ্কার করে ফেলবো সেটা হচ্ছে এরিয়া ভেক্টর। হ্যাঁ, যে কোনো একটা তল, এই তলটার ক্ষেত্রফল মনে করো ডিএস ক্ষেত্রফল। ডিএসটার ভ্যালু কেমন না, ডিএস ইজ টেন্ডিং টুয়ার্ডস 0, ডিএসটার মান শূন্যের খুব কাছাকাছি। তাহলে এই ডিএসটাকে আমরা ভেক্টর ডিএস দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবো। ভেক্টর বললেই তার মান এবং দিক দুটোই থাকবে। তাহলে ক্ষেত্রফলটা যা ভ্যালু, নট 0 বা টেন্ডিং টু 0, তার মানে একটা ভ্যালু আছে, সেই ভ্যালুটা হলো ক্ষেত্র ভেক্টরের মান। আর এর উপরে যদি আমরা একটা নর্মাল ড্র করি, তলটার উপরে যদি একটা অভিলম্ব আঁকি, তাহলে অভিলম্বের অভিমুখটা ডিএস ইউনিট ভেক্টরটার অভিমুখ সূচিত করবে। ঠিক আছে, এটা গেল ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্ট হচ্ছে ঘনকোণ। বাংলায় বলে ঘনকোণ, ইংরেজিতে বলে সলিড অ্যাঙ্গেল, যেটা তোমরা ক্লাস 9-এ সাপ্লিমেন্টারি ইউনিটে পড়ে এসেছো, স্টেরেডিয়ান যেটাকে বলা হয় আর কি। ঘনকোণ, ঘনকোণ কেমন না, যে কোনো একটা ক্ষেত্রফলের একটা ছোট্ট তল, সেই তলটাই পুরো ক্ষেত্রফলের অংশ। ওই যে ছোট্ট ক্ষেত্রফলটা আমরা কনসিডার করছি পুরো তলটার একটা অংশ বলে, তাহলে ওই ক্ষেত্রফলটা, এটার কোথাও যদি একটা সেন্টার থাকে, কেন্দ্র পর্যন্ত আমরা যদি এইরকম করে ওই তলটাকে প্রজেক্ট করি, তলটাকে যদি সলিডভাবে প্রজেক্ট করা হয়, ঠিক আছে, বা একটা শঙ্কু যদি এঁকে ফেলি তলটার কেন্দ্র পর্যন্ত, তাহলে এখানে যে ত্রিমাত্রিক এই কোণটা তৈরি হলো, এই কোণটাকে আমরা নাম দিই সলিড অ্যাঙ্গেল বা ঘনকোণ। ঠিক আছে, কিরকম করে বের করবে? ক্ষেত্রফলটার মান মনে করো ডিএস, এই যে অভিলম্ব আঁকছি, সেই অভিলম্বটাকে যদি কেন্দ্র পর্যন্ত টেনে নিয়ে চলে যাওয়া যায়, তাহলে তার মান যদি হয় আর, মানে ব্যাসার্ধটা যদি হয় আর, বা দূরক ভেক্টরটা যদি হয় আর, তাহলে এখানে যে সলিড অ্যাঙ্গেলটা তৈরি হলো সেটা হচ্ছে ডি ওমেগা। ডি ওমেগা ইজ ইকুয়াল টু আমরা লিখবো ডিএস বাই আর স্কয়ার। তা এরিয়াটা যে সবসময় এরকম থাকবে তার কোনো মানে নেই। এরিয়াটা তো এইরকম হতে পারে, মনে করো এই এরিয়াটা এইরকম না হয়ে এরিয়াটা এইরকম করে রয়েছে, এরিয়াটা মনে করো এইরকম করে রয়েছে, এইরকম ক্ষেত্রফল রয়েছে, হতে পারে, মানে তলটার সঙ্গে লম্ব নয়। তাহলে লম্ব উপাংশটা কত? এরকম করে একটা লম্ব উপাংশ আঁকলাম। আমার যে তলটা ছিল আর এখন যে তলটা হলো, তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে বুঝতেই পারছো তোমরা ভেক্টরের কম্পোনেন্ট ডিভিশন করলে এই ডিএসটার এই থিটা অভিমুখে প্রজেকশন কত হবে? ডিএস কস থিটা। তাহলে সলিড অ্যাঙ্গেলটা তখন ডি ওমেগা ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে? ডি ওমেগা হয়ে যাবে ডিএস কস থিটা বাই আর স্কয়ার। এই কনসেপ্ট তোমাদের গাউসিয়ান থিওরিতে লাগবে। তারপরে আমরা যেটা যাব সেটা হচ্ছে ফ্লাক্স, তড়িৎ ফ্লাক্স কাকে বলে। কোনো একটা তড়িৎ ক্ষেত্র রয়েছে, যে কোনো একটা তড়িৎ ক্ষেত্র রয়েছে, তাহলে সেই তড়িৎ ক্ষেত্রে আমি যে কোনো একটা এরিয়া রাখলাম, যে কোনো মানের একটা এরিয়া রাখলাম। মনে করো এরকম একটা তড়িৎ ক্ষেত্র রয়েছে, এই তড়িৎ ক্ষেত্রের ফ্রন্টে আমি এইরকম করে একটা এরিয়াকে রেখেছি, ঠিক আছে? বা তড়িৎ ক্ষেত্রটাকে যদি একটু পরিষ্কার করে আঁকি, আমি এরকম করে, মনে করো তোমাদের বোঝার সুবিধার জন্য এরকম করে আঁকছি, দেখি বুঝতে পারো কিনা। এটা হলো তড়িৎ ক্ষেত্রটা। প্রাবল্য কত? প্রাবল্য হচ্ছে ই। এখানে এই রকমের একটা ক্ষেত্রফল রয়েছে, এই ক্ষেত্রফলটার মান কত? ডিএস।
ক্ষেত্রফলটার অভিমুখ কোন দিকে? এই দিক বরাবর, এটা ডিএস এর দিক। তাহলে তড়িৎ ক্ষেত্রের সঙ্গে সমকোণী ক্ষেত্রফলটা কত? এই ক্ষেত্রফলটার মান কত? এই ক্ষেত্রফলটার মান আগের যা কনসেপ্ট হলো তার মান হচ্ছে কত? ডিএস কস থিটা, যদি এই অ্যাঙ্গেলটা হয় থিটা। ই হচ্ছে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ বলরেখা। ই যেটা প্রাবল্য, তড়িৎ প্রাবল্য কাকে বলবো? বলরেখার রেসপেক্টে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে লম্বভাবে অতিক্রান্ত তড়িৎ বলরেখা। তাহলে ডিএস কস থিটার মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ বলরেখা কত হবে? এটাকে যদি ডি ফাই বলি, তাহলে ডি ফাই ইজ ইকুয়াল টু ই ইনটু ডিএস কস থিটা। ঠিক আছে না? তাহলে ডি ফাইটাকে আমরা লিখতে পারবো, দেখো এরকম, ভেক্টর ই ডট ভেক্টর ডিএস। এই যে ডি ফাই, বা এটাকে বলতে পারো ফাই, তাহলে পুরো এরিয়াটার মধ্য দিয়ে কত যাচ্ছে? পুরো এরিয়াটার মধ্য দিয়ে যাচ্ছে ফাই ইজ ইকুয়াল টু ক্লোজ সারফেস ইন্টিগ্রাল ই ডট ডিএস। এই যে ভ্যালুটা পাওয়া গেল, এইটাকে বলা হচ্ছে তড়িৎ ফ্লাক্স। এটা গেল ম্যাথামেটিক্যাল পার্ট। এমনিতে বলবো কি না, কোনো তড়িৎ ক্ষেত্রের মধ্য দিয়ে, কোনো তড়িৎ ক্ষেত্রে কোনো নির্দিষ্ট ক্ষেত্রফলের মধ্য দিয়ে লম্বভাবে যে সংখ্যক তড়িৎ বলরেখা যায় তাকে বলা হবে তড়িৎ ফ্লাক্স। ঠিক হলো? এইবারে তাহলে এতগুলো টার্ম আমরা জানলাম। এরপরে আমরা যদি গাউসের সূত্রটাকে বলি, গাউসের লটাকে যদি আমরা বলি, গাউসের ল কি বলছে? গাউসের ল বলছে, আগে ম্যাথামেটিক্সটা বলি, ক্লোজ সারফেস ইন্টিগ্রাল ই ডট ডিএস। এটা কি তোমরা এতক্ষণ জেনে গেছো? এইটা ইজ ইকুয়াল টু 1/ε0 টাইমস অফ কিউ। এটা গেল ম্যাথামেটিক্যাল বিবৃতি গাউসের সূত্রের। যদি ভেঙে বলি, লেফট হ্যান্ড সাইডে যেটা রয়েছে এটা হচ্ছে কোনো ক্ষেত্রের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স। ক্ষেত্রটা কেমন? ক্লোজড। ক্লোজড বলতে বদ্ধতল। তাহলে কোনো বদ্ধতলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স, বদ্ধতলটা যে পরিমাণ আধানকে ধরে রেখেছে, মানে বদ্ধতলের অভ্যন্তরে যে পরিমাণ আধান রয়েছে তার 1/ε0 টাইমস। ক্লিয়ার হলো? মানে এরকম যদি একটা ক্ষেত্রফল থাকে, মনে করো এখানে কোথাও একটা আধান আছে কিউ, তাহলে এই ক্ষেত্র দিয়ে বলরেখাগুলো বেরোচ্ছে লম্বভাবে, সব জায়গাতেই লম্বভাবে বেরোচ্ছে এরকম করে বলরেখা। মোট বলরেখার সংখ্যা হচ্ছে এইটা, এটা ইকুয়াল টু ফাই। তাহলে ফাই ইজ ইকুয়াল টু হয়ে গেল কিউ বাই এপসিলন 0। ঠিক আছে? ফাই ইজ ইকুয়াল টু হয়ে গেল কিউ বাই এপসিলন 0। হ্যাঁ, বেশ। অ্যাপ্লিকেশন অফ গাউসেস ল, গাউসের সূত্রের কিছু প্রয়োগ রয়েছে। কেমন প্রয়োগ? মনে করো 1 নাম্বার আমি প্রয়োগ বলছি, লং স্ট্রেট ওয়্যার। এই রকমের একটা পরিবাহী তার আছে। এই পরিবাহী তারটা আহিত করা রয়েছে, যার তলমাত্রিক ঘনত্ব হচ্ছে ল্যামডা। তো এখানে তো তলমাত্রিক বলা যাবে না, এখানে কি বলবো? এখানে তো সরল রেখা, তো কোনো তল নেই। তাহলে তলমাত্রিক ঘনত্বের জায়গায় কি টার্ম ব্যবহার করব? রৈখিক ঘনত্ব। আধানের রৈখিক ঘনত্ব মানে কি? মানে প্রতি একক দৈর্ঘ্যে তারটাতে কি পরিমাণ আধান রয়েছে। ঠিক আছে? তাহলে সেই রকমের একটা আহিত তার, তার যে কোনো বিন্দু থেকে আর দূরত্বে আমাদের প্রাবল্য ই সমান কত বার করতে হবে? ইউজিং গাউসেস ল। এখানে একটা জিনিস বলে রাখি, গাউসের সূত্রে আমরা যে ক্লোজ তলটা কল্পনা করছিলাম, বা যে ক্লোজ তলটা আধানকে আবদ্ধ করে রেখেছিল, সেই তলটার একটা নাম আছে। একে আমরা গাউসিয়ান সারফেস বা বাংলায় গাউসীয় তল বলি। ঠিক আছে? তাহলে এখানে ওই রকমের যে জায়গাতে আমাকে প্রাবল্যটা বের করতে বলছে, সেই জায়গাটাকে ধরে নিয়ে, সেই বিন্দুটাকে ধরে নিয়ে একটা গাউসীয় তল কল্পনা করতে হবে। কেমন করে কল্পনা করব? এখানে মনে করো আমি একটা বড় করে আঁকছি, কিন্তু বলছি ছোট ডিএল দৈর্ঘ্যের একটা লম্ব বৃত্তাকার চোঙ কল্পনা করলাম উইথ রেডিয়াস আর। তাহলে এইটা হলো আমার গাউসিয়ান সারফেসটা।
এই যে গাউসিয়ান সারফেসটা আমি পেয়ে গেলাম, যেই গাউসিয়ান সারফেস পেয়ে গেলাম, তাহলে যেখানে আমার বার করতে বলছে এই বিন্দুতে প্রাবল্য কত। দেখো তারটার থেকে এই সারফেসের এখানে যদি একটা তল কল্পনা করি, তাহলে এর এই দিক বরাবর হচ্ছে ডিএস এর দিকটা, নিশ্চয়ই তাই, কারণ তলটার সঙ্গে লম্ব। আর এই দিক বরাবরই হচ্ছে ই এর দিক, ই ভেক্টরের দিক। ঠিক আছে, তাহলে অ্যাকর্ডিং টু গাউসিয়ান ল, ক্লোজ সারফেস ইন্টিগ্রাল ই ডট ডিএস ইজ ইকুয়াল টু কত বলছে, কিউ বাই এপসিলন জিরো, বা এটাকে আমরা বলতে পারি ইডিএস, কারণ থিটার মানটা জিরো, ইকুয়াল টু কিউ বাই এপসিলন জিরো। তাহলে ইডিএস, ডিএস মানে হচ্ছে এই টোটাল তলটার দৈর্ঘ্য কত, ডিএল, ব্যাসার্ধ কত, আর তাহলে বক্রতলের ক্ষেত্রফল কত হবে, বক্রতলের ক্ষেত্রফল হবে 2 পাই আর ডিএল। এটা বক্রতলের ক্ষেত্রফল, ডিএস এর জায়গায় বসে গেল, ইকুয়াল টু কিউ, মানে এই বক্রতলটা যে পরিমাণ আধান ধরে রেখেছে, আধানের রৈখিক ঘনত্ব কত, ল্যামডা, কত দৈর্ঘ্যে আছে, ডিএল দৈর্ঘ্যে, তাহলে ডিএল দৈর্ঘ্যে কিউ কত, ল্যামডা ডিএল বাই এপসিলন জিরো। এখান থেকে ডিএল গুলো আউট হয়ে যাবে, আমরা ই ইজ ইকুয়াল টু লিখতে পারবো 1 বাই और लैम्डा बाय 1 বাই না বলে लैम्डा बाय বলো 2 পাই আর এপসিলন জিরো। এটাকে আমরা আমাদের ফরম্যাটে লিখবো 1 বাই 4 পাই এপসিলন জিরো 2 लैम्डा বাই আর, এরকম করে লেখা যাবে। আরেকটা এরকম দেখাই, আরেকটা ফাঁপা গোলক আছে মনে করো, ফাঁপা গোলক বা খোলক বলতে পারো। ঠিক আছে, তাহলে ফাঁপা একটা খোলক যার ব্যাসার্ধ হচ্ছে আর, এরকম একটা খোলক রয়েছে যার ব্যাসার্ধ হচ্ছে আর। এখানে আধানের তলমাত্রিক ঘনত্ব বলছি সিগমা, মানে কিউ পরিমাণ আধান তুমি দিয়ে রেখেছো, তার তলমাত্রিক ঘনত্ব হচ্ছে সিগমা। তাহলে এই জায়গাতে মানে সারফেসটার উপরে ই সমান কত, সারফেসের বাইরে ই কত, সারফেসের ভেতরে ই কত, এইসব বের করা যাবে। প্রথমে তলটার উপরে বলি, তলটার উপরে যে কোনো একটা ক্ষেত্রফল কল্পনা করলাম, ক্ষেত্রফলটার মান কত হলো ডিএস, ডিএস এর অভিমুখ কোন দিকে, এইদিকে। এখানে যদি কিউ আধান থাকে সবটাই কার্যকরী বিন্দু এখানে তল দিক দিয়ে ওইদিকে, তাহলে ডিএস বেরোচ্ছে ওইদিকে, ই বেরোচ্ছে, একই অভিমুখ হবে। তাহলে কি বলা যাবে, তাহলে গাউসের সূত্র বলছে ক্লোজ সারফেস ইন্টিগ্রাল ই ডট ডিএস ইজ ইকুয়াল টু কিউ বাই এপসিলন জিরো। তাহলে ই ডট ডিএসটাকে আমরা বলতে পারি ইডিএস, যার ক্লোজ সারফেস ইন্টিগ্রাল রয়েছে, ইকুয়াল টু কিউ বাই এপসিলন জিরো। তাহলে ই করতে ই ডিএস মানে হয়ে গেল 4 পাই আর স্কয়ার ইকুয়াল টু কিউ বাই এপসিলন জিরো। তাহলে ই ইজ ইকুয়াল টু কত, ই ইজ ইকুয়াল টু হয়ে গেল, দেখো সাজিয়ে লিখলে 1 বাই 4 পাই এপসিলন জিরো কিউ বাই আর স্কয়ার। এই এক্সপ্রেশন তোমরা আগে পেয়েছো, ই এর এক্সপ্রেশন কোন একটা বিন্দু থেকে বা কিউ আধান থেকে আর দূরত্বে তড়িৎ প্রাবল্যের রাশিমালা, এই সেম রাশিমালা তোমাদের এসেছিল। ঠিক আছে, এটা গেল যদি পৃষ্ঠটাতে বলি। যদি বাইরেটাই বলি, বাইরে গোলকটার বাইরে বা খোলকটার বাইরে কোনো একটা বিন্দুতে আমাকে প্রাবল্য বের করতে হবে। মনে করে এই দূরত্বটা হচ্ছে x, এই টোটাল ডিসটেন্সটা হচ্ছে x, তাহলে x দূরত্বে প্রাবল্য যদি বের করতে হয়, সিম্পলি এখানে হবে ক্লোজ সারফেস ইন্টিগ্রাল, এখানে 4 পাই x স্কয়ার হয়ে যাবে, হলো না? কারণ টোটাল এই গাউসিয়ান সারফেসটা এর ভেতরে যে কিউ পরিমাণ আধান আমি দিয়েছিলাম, সেই কিউ আধান জমা করে রেখেছে। তাহলে এই জায়গাটাতে শুধুমাত্র কিউ বাই এক্স স্কয়ার হবে। ইনসাইড দা হলো স্ফিয়ার যদি বলি, ভেতরে কোনো একটা জায়গা, মনে করো এইটা বলছি ওয়াই, ঠিক আছে, 3 নম্বর কেসটাতে এটাতে বলছি ওয়াই, এটা যদি ওয়াই হয় তাহলে এখানে কত হয়ে গেল 4 পাই ওয়াই স্কয়ার ইকুয়াল টু কিউ বাই এপসিলন জিরো। এইটা কি বলা যাবে না? এটা বলা যাবে না, এটা 0 বাই এপসিলন জিরো, কারণ গোলকটার পৃষ্ঠদেশে সমস্ত আধান জমা রয়েছে। গোলকটার পৃষ্ঠদেশের ভেতরে আধানের পরিমাণ কত? 0। তা যদি হয় তাহলে এক্ষেত্রে ই ইজ ইকুয়াল টু হয়ে গেল 0। এখানে একটা কনফিউশন থাকে যে এক ক্ষেত্রে ধরছেন ভেতরে, এক ক্ষেত্রে ধরছেন বাইরে, মানেটা কিরকম দাঁড়ালো? ঠিক আছে, এটাকে আমি একটু বুঝিয়ে বলি। গোলকটার যখন পৃষ্ঠে আধান রয়েছে, আমি যখন সেখান থেকে ক্যালকুলেট করছি চার্জ ডিস্ট্রিবিউশন সেন্টারটা কেন্দ্রে রয়েছে, তার মানে আধান বন্টন কেন্দ্রটা সেম রয়েছে, যদিও আধানটা ছড়িয়ে রয়েছে পৃষ্ঠে। তাহলে আমরা ওই আর এর ক্ষেত্রে বের করতে পারলাম, এক্স এর ক্ষেত্রে বের করতে পারলাম, কিন্তু যেই খোলকটার অভ্যন্তরে ঢুকে গেলাম, ভেতরে যেই প্রবেশ করে গেলাম, আধান কিন্তু বাইরে আছে। এবার আধান বন্টন কেন্দ্রটা কেন্দ্রে রয়েছে, কিন্তু ভেতরে তো আধানের কোনো কার্যকারিতা নেই, তার মানে ভেতরে কোনো আধান নেই।
বুঝা গেল? এইরকমের আরও 2-3টে এক্সাম্পলস তোমাদের এখান থেকে থাকে, অঙ্কটাই বেশিরভাগ থাকে। আর গাউসের সূত্র প্রায়ই আসে, তোমাদের এটা করে রাখতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কী কী শেষ করলাম? আমরা শেষ করলাম ইলেকট্রোস্ট্যাটিক্সের ফার্স্ট পার্ট, ইলেকট্রোস্ট্যাটিক্সের সেকেন্ড পার্ট বলতে এখানে চলে গেল কি কুলম্বের সূত্র, গাউসের সূত্র, তড়িৎ প্রাবল্য। নেক্সট ক্লাস হবে আমাদের তড়িৎ বিভব। ঠিক আছে, ইলেকট্রোস্ট্যাটিক, পোটেনশিয়াল, তারপরে হবে ধারকত্ব, তাহলে ইলেকট্রোস্ট্যাটিক্সটা শেষ হবে। ঠিক, আজ তাহলে এই অবধি রাখো।